আমরা যদি কাউকে জোর করে কোনো কাজ করতে বাধ্য করি, মানে সে হয়তো কাজটা করবে, হয়তো ভয়ে করবে বা পরিস্থিতির চাপে পড়ে করবে। কিন্তু পরক্ষণেই সে মনে মনে আমাদের চরম শত্রু হয়ে যাবে। মানে কাজটা সে মন থেকে করবে না। একদম ঠিক। অথচ অন্যদিকে খেয়াল করে দেখুন, অন্য আরেকজন মানুষ ঠিক একই কাজ কারো কাছ থেকে করিয়ে নেয়, আর অপর পাশের মানুষটি রীতিমতো হাসি মুখে আনন্দের সাথে সেই কাজটা করে দেয়। বিষয়টা বেশ অদ্ভুত, তাই না? সেটাই তো, এই যে জাদুর মতো ক্ষমতা, মানে মানুষের মন জয় করার, মানুষকে নিজের মতো করে ভাবতে শেখানোর ক্ষমতা, এটা কি সম্পূর্ণ জন্মগত, নাকি এটা এমন একটা হ্যাক বা কৌশল যা যে কেউ চাইলে শিখে নিতে পারে? এটা আসলে মানব আচরণের সবচেয়ে আকর্ষণীয় ধাঁধাগুলোর মধ্যে একটা। হ্যাঁ, আর মানুষের মনের মতো এমন একটা চরম অগোছালো এবং জটিল জিনিসকে কি আসলেই কোনো সুনির্দিষ্ট ছকে বাঁধা যায়? আজ আমরা আমাদের এই গভীর আলোচনায় ঠিক এই রহস্যটাই ভেদ করতে যাচ্ছি। দারুণ একটা বিষয়। যুগ যুগ ধরে মানুষ তো এটাই বিশ্বাস করে এসেছে যে আকর্ষণীয় ব্যক্তিত্ব বা এই যে ক্যারিশমা, এটা হলো ঈশ্বরের দেওয়া কোনো বিশেষ উপহার। মানে কেউ এটা নিয়ে জন্মায়, কেউ জন্মায় না। ঠিক। আর এই জায়গাটাতেই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আমাদের হাতে আজকে খুব সংক্ষিপ্ত, মানে খুবই ছোট, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা তথ্যসূত্র। ডেল কার্নেগির সেই বিখ্যাত কাজটির কথা বলছেন তো? হ্যাঁ, এটি আমাদের নিয়ে যাচ্ছে বিখ্যাত লেখক ডেল কার্নেগির একটি কালজয়ী রচনার দিকে। আমাদের আজকের লক্ষ্য হল কার্নেগিস ব্লুপ্রিন্ট ফর ইন্টারপার্সোনাল ইনফ্লুয়েন্স বা পারস্পরিক প্রভাব বিস্তারের নকশা এবং হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটির একটি বাংলা সারসংক্ষেপ বা বুক সামারি ইন বেঙ্গলির অন্তর্নিহিত দর্শন বিশ্লেষণ করা। আচ্ছা, কিন্তু এখানে একটা বিষয় একটু পরিষ্কার করা দরকার। হ্যাঁ, মজার ব্যাপার হলো আমাদের কাছে কিন্তু পুরো বইটির অ্যাক্সেস বা টেক্সট নেই। মানে আমাদের সোর্সে আছে কেবলের ধারণাগত কাঠামো, এবং এটি যে বাংলায় অনুদিত হয়ে সারসংক্ষেপ আকারে এসছে শুধু সেই তথ্যটুকু। ঠিক বলেছেন। সোর্সটা খুব ছোট হলেও এর ইম্প্যাক্ট কিন্তু বিশাল। একদম। কেবল এই শিরোনাম এবং সারসংক্ষেপের ধারণাটুকুর ভেতরেই কিন্তু মানব মনস্তত্ত্বের বিশাল এক ইঙ্গিত লুকিয়ে আছে। চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। অবশ্যই। ডেল কার্নেগির এই কাজটির শুধু শিরোনামটাই যদি আমরা বিশ্লেষণ করি, তবে অনেকগুলো মনস্তাত্ত্বিক দরজা খুলে যায়। মানে মানুষ তো সহজাতভাবেই সমাজবদ্ধ জীব, তাই না? তা তো বটেই। অন্য মানুষের সাথে যুক্ত হওয়ার, তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার এবং পরিশেষে তাদের নিজের চিন্তার সাথে একাত্ম করার যে একটা তাড়না, সেটা আমাদের একেবারে মজ্জাগত। কার্নেগি ঠিক এই চিরন্তন আকাঙ্ক্ষাটাকে ধরতে পেরেছিলেন। কিন্তু মানে এখানেই আমার একটা ছোট্ট খটকা লাগছে। আচ্ছা, কিরকম খটকা? আমরা যদি শিরোনামটির প্রথম অংশ, অর্থাৎ হাউ টু উইন ফ্রেন্ডসের দিকে তাকাই, শব্দচয়নটা নিয়ে আমার একটা অদ্ভুত আপত্তি আছে। উইন শব্দটা নিয়ে বলছেন? হ্যাঁ, বন্ধুত্বের সাথে জয় বা উইন শব্দটার ব্যবহার। মানে বন্ধুত্ব কি কোনো খেলা বা প্রতিযোগিতার মতো, যেখানে একটা ট্রফি জেতার মতো কাউকে জয় করতে হয়? পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। যখন আমরা বলি কোনো কিছু উইন করেছি, তার মানে তো সেখানে কেউ একজন লুজ করেছে বা হেরে গেছে, তাই না? এই দৃষ্টিভঙ্গিটা কি একটু বেশি যান্ত্রিক বা লেনদেনমূলক মনে হয় না? মানে একজন মানুষের সাথে সম্পর্ক তৈরি করাটাকে কি এভাবে জয় পরাজয়ের সমীকরণে ফেলা যায়? আপনার এই আপত্তিটা অত্যন্ত যৌক্তিক এবং অনেকেই প্রথমবারই শিরোনাম শুনে ঠিক একই কথা ভাবেন। কিন্তু আসলে এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টা লুকিয়ে আছে। তাই নাকি? সেটা কিভাবে? মানে শব্দগুলোর পেছনের বিবর্তন এবং মনস্তাত্ত্বিক অর্থ বুঝতে হবে। আমরা যখন জয় বা উইন শব্দটা শুনি, তখন আমাদের মনে আধুনিক প্রতিযোগিতামূলক দুনিয়ার ছবি ভেসে ওঠে। হ্যাঁ, মনে হয় যেন একটা যুদ্ধ চলছে। ঠিক, কিন্তু কার্নেগির এই শিরোনামে উইন শব্দটি কাউকে পরাজিত করার অর্থে ব্যবহৃত হয়নি, বরং এটি মানুষের আস্থা অর্জন করা বা কারো মন জয় করার কথা বলছে। ও আচ্ছা, অনেকটা যেমন আমরা বলি ছেলেটি তার সততা দিয়ে সবার মন জয় করে নিয়েছে। একদম ঠিক, সেরকমই। কিন্তু এর গভীরে আরও একটি মনস্তাত্ত্বিক খেলা আছে। সেটা কি? যখন বলা হচ্ছে উইন ফ্রেন্ডস, তখন আসলে বোঝানো হচ্ছে অপর পাশের মানুষটির অহংকার বা ইগোকে পাশ কাটিয়ে তার হৃদয়ে জায়গা করে নেওয়া। মানুষের সবচেয়ে বড় বাধা তো তার নিজস্ব ইগো, তাই না? সেটা অস্বীকার করার উপায় নেই। আমরা যখন কারোর সাথে তর্কে জড়াই, তখন আমরা আসলে তার যুক্তির সাথে নয়, তার ইগোর সাথে লড়াই করি। কার্নেগি বলছেন এই লড়াইটা এড়িয়ে গিয়ে তাকে জয় করতে হবে।
মানে? সম্পর্কটা এমনভাবে তৈরি করতে হবে যেন অপর পাশের মানুষটি মনে করে যে সে নিজেই জিতেছে। নিখুঁতভাবে বলেছেন। সে যেন কোনোভাবেই হেরে যাওয়ার অনুভূতি না পায়। আচ্ছা, তার মানে জয়টা এখানে কোনো যুদ্ধক্ষেত্র নয়, বরং এটা একটা মানসিক ঐকমত্য তৈরি করা। কিন্তু মূল শিরোনামের দ্বিতীয় অংশটা নিয়ে ভাবুন, ইনফ্লুয়েন্স পিপল বা মানুষকে প্রভাবিত করা। হ্যাঁ, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। এটা কি প্রথম অংশের সাথে সাংঘর্ষিক নয়? কারণ বন্ধুত্ব হলো সমতার জায়গা, আর প্রভাব বিস্তার করা মানে হলো ক্ষমতার প্রয়োগ। কেউ যদি বন্ধুত্বের মোড়েকে আসলে প্রভাব বিস্তার করতে চায়, তবে সেটা কি এক ধরনের প্রতারণা হয়ে যায় না? এটা একটা চমৎকার প্রশ্ন, এবং এই দুটি ধারণার সংযোগটাই আসলে কার্নেগির দর্শনের মূল ভিত্তি। কার্নেগি কিন্তু দুটি ভিন্ন ধারণাকে একসুতোয় গেঁথেছেন, সাংঘর্ষিক করেননি। মানে আপনি বলছেন প্রভাব বিস্তার আর বন্ধুত্ব একসাথেই চলতে পারে? হ্যাঁ, একটু গভীরে গিয়ে ভাবলে দেখা যাবে কাউকে প্রভাবিত করার পূর্ব শর্তই হলো তার বিশ্বাস অর্জন করা। আমরা যদি কাউকে জোর করে কিছু করাই, তবে সেটা তো আর প্রভাবিত করা নয় বা ইনফ্লুয়েন্স নয়, তাহলে সেটা কি? সেটা হলো বাধ্য করা বা কোয়ার্শন। বাধ্য করা আর প্রভাবিত করার মধ্যে সূক্ষ্ম কিন্তু বিশাল একটা পার্থক্য আছে। ঠিক তাই। বাধ্য করলে মানুষ কাজটা করে ঠিকই, কিন্তু তার মনে ক্ষোভ জন্মায়। অন্যদিকে সফলভাবে কাউকে প্রভাবিত করা মানে হল সেই মানুষটিকে দিয়ে এমনভাবে কাজটা করানো যেন সে নিজেই কাজটা করতে চায়। ও আচ্ছা, মানে তার নিজের ভেতর থেকেই মোটিভেশনটা আসবে। একদম। আর এটা তখনই সম্ভব যখন আপনি তার কাছে একজন বিশ্বস্ত ও বন্ধুভাবাপন্ন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। শিরোনামটি আসলে এই দুয়ের মাঝখানের অবিচ্ছেদ্য সম্পর্কটাকেই তুলে ধরে। প্রথমে উইন ফ্রেন্ডস অর্থাৎ আন্তরিক সম্পর্ক তৈরি করো। হ্যাঁ, তারপর ইনফ্লুয়েন্স পিপল অর্থাৎ সেই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে তাকে সঠিক পথে পরিচালিত করো। কথাটা শুনতে বেশ চমৎকার এবং আদর্শবাদী মনে হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে কি ব্যাপারটা একটু সহজ? বাস্তবে প্রয়োগ করাটাই তো আসল চ্যালেঞ্জ। আমাদের তথ্যসূত্রে একটি অত্যন্ত ভারী শব্দ ব্যবহার করা হয়েছে, কার্নেগিজ ব্লুপ্রিন্ট ফর ইন্টারপার্সোনাল ইনফ্লুয়েন্স। এই ব্লুপ্রিন্ট বা নকশা শব্দটা আমাকে খুব ভাবাচ্ছে। কেন? নকশা শব্দটাতে আপনার কি সমস্যা মনে হচ্ছে? ব্লুপ্রিন্ট বা নকশা তো সাধারণত বিল্ডিং বা স্থাপত্যের জন্য তৈরি হয়, তাই না? যা অত্যন্ত নিখুঁত, ঠান্ডা এবং গাণিতিক। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় তো তাই। একটা ইটের গাঁথনি বা লোহার বিম কোথায় বসবে তা মিলিমিটার পর্যন্ত হিসাব করা থাকে। যদি নকশা থেকে একটুও বিচ্যুত হওয়া যায়, তবে তো পুরো কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি থাকে। হ্যাঁ, কাঠামোগত প্রকৌশলের ক্ষেত্রে বিষয়টা এমনই। কিন্তু এরপর যখন আমরা মানব মনস্তত্ত্ব আর পারস্পরিক সম্পর্কের জগতে পা রাখি, তখন তো দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। মানে মানুষের আবেগের জায়গাটা তো আলাদা, সেটাই বলছেন? ঠিক তাই। মানুষের সম্পর্কগুলো তো আর লোহা বা কংক্রিট দিয়ে তৈরি হয় না। এগুলো তৈরি হয় আবেগ, অহংকার, রাগ, ক্ষোভ আর চরম অনিশ্চয়তা দিয়ে। মানুষের মেজাজ তো প্রতি মুহূর্তে বদলায়। সেটা তো বটেই। একজন মানুষ সকালে যেভাবে আচরণ করবে, দুপুরে হয়তো সামান্য ক্ষুধার কারণে তার আচরণ সম্পূর্ণ পাল্টে যাবে। পুরো ব্যাপারটাই খুব অগোছালো। তাহলে মানুষের সম্পর্কের মতো এমন একটা বিশৃঙ্খল জিনিসের জন্য কি সত্যিই কোনো সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট থাকা সম্ভব? এই যে আপনি বৈপরীত্যের কথা বললেন, একদিকে গাণিতিক নকশা, অন্যদিকে অগোছালো মানবাবেগ, ঠিক এই জায়গাটিতেই কার্নেগির কাজে সবচেয়ে বড় বিপ্লব লুকিয়ে আছে। মানে তিনি এই অগোছালো বিষয়টাকে একটা ছকে ফেলেছেন। হ্যাঁ, আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে বুঝতে পারব যে এই ব্লুপ্রিন্ট শব্দটির ব্যবহার আসলে কোনো অতিশয়োক্তি নয়, এটি একটি কাঠামোগত পরিবর্তন। একটু বুঝিয়ে বলবেন? কার্নেগির আগে সমাজ বা কর্পোরেট জগতে একটা প্রবল ধারণা প্রচলিত ছিল যে মানুষের সাথে মিশতে পারার ক্ষমতা বা এই যে ক্যারিজমা, এটা জন্মগত। হ্যাঁ, আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা যে কোনো ঘরে ঢুকলেই সবার মনোযোগ আকর্ষণ করতে পারে। একদম। তারা খুব সহজেই মানুষের সাথে মিশে যায়, মানুষ তাদের কথা শোনে। দেখে মনে হয় যেন এটা তাদের রক্তে মিশে আছে, কোনো এক জাদুকরী ক্ষমতার মতো। ঠিক। এবং এই ধারণার কারণে বাকি সাধারণ মানুষরা, যারা হয়তো একটু লাজুক বা অন্তর্মুখী, তারা সবসময় একটা হীনমন্যতায় ভোগে। তারা ভাবত, আমার তো ক্যারিসমা নেই, আমি পারবো না। হ্যাঁ, তারা ভাবত যেহেতু আমার জন্মগত ক্যারিসমা নেই, তাই আমি কখনোই মানুষকে প্রভাবিত করতে পারবো না। কার্নেগি এই ধারণাটাকে সমূলে ভেঙে দিলেন।
ওয়াও, তার মানে তিনি বললেন এটা শেখা যায়? তিনি বললেন না, মানুষের মন জয় করা কোনো জাদুকরী বিদ্যা নয়, এটি একটি সুনির্দিষ্ট কাঠামোগত দক্ষতা। যখন বলা হচ্ছে ব্লু প্রিন্ট ফর ইন্টারপার্সোনাল ইনফ্লুয়েন্স, তখন এর অর্থ হল অন্যকে প্রভাবিত করার এই ক্ষমতাটি যে কেউ শিখতে পারে এবং অনুশীলন করতে পারে। কিন্তু আমি তো এখনো বুঝতে পারছি না, মানুষের এলোমেলো আবেগকে কিভাবে একটা ছকে ফেলা যায়। মানে এটা কি মানুষকে ম্যানিপুলেট করা নয়? না না, ছকে ফেলা মানে মানুষকে রোবট ভাবা নয়। ছকে ফেলা মানে হল মানুষের কিছু সর্বজনীন মনস্তাত্ত্বিক প্যাটার্ন বা ছাঁচকে চিনে নেওয়া। আচ্ছা, প্যাটার্ন? মানুষের আবেগগুলো বাইরে থেকে যতই এলোমেলো মনে হোক না কেন, তার গভীরে কিছু সুনির্দিষ্ট নিয়ম কাজ করে। যেমন ধরুন, পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা ঠিক, আমরা সবাই নিজেকে গুরুত্ব দিই। প্রত্যেকেই চায় কেউ একজন তার কাজের প্রশংসা করুক, তাকে গুরুত্ব দিক। এটি মানুষের একটি মৌলিক চাহিদা, ঠিক যেমন ক্ষুধা বা তৃষ্ণা। বুঝতে পারছি। কার্নেগের ব্লুপ্রিন্ট মূলত এই মৌলিক চাহিদাগুলোকে চিহ্নিত করে। এটি বলে না যে প্রতিটি মানুষকে মুখস্থ করা একই কথা বলতে হবে, বরং এটি শেখায় যে প্রতিটি মানুষের পেছনের এই মৌলিক মনস্তাত্ত্বিক বোতামগুলো কিভাবে কাজ করে। তার মানে আপনি বলছেন, একটি বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট যেমন বলে দেয় যে কোথায় পিলার বসবে, তেমনি এই ইন্টারপার্সোনাল ব্লুপ্রিন্ট আমাদের বলে দেয় যে মানুষের সাথে কথোপকথনের সময় কোথায় সহমর্মিতা দেখাতে হবে একদম তাই। আর কোথায় তার ইগোকে সম্মান জানাতে হবে। একেবারে নিখুঁতভাবে ধরেছেন। এটি একটি অগোছালো, আবেগপূর্ণ বিষয়কে এমন একটি রূপ দিয়েছে যা পরিমাপযোগ্য এবং অনুশীলনযোগ্য। এটা কিন্তু দারুণ একটা স্বস্তির বিষয়। অবশ্যই। একজন লাজুক মানুষের আর এই ভেবে হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই যে সে জন্মগতভাবে আকর্ষণীয় নয়। সে যদি এই মনস্তাত্ত্বিক নকশা বা ব্লুপ্রিন্টটি বুঝতে পারে এবং ধাপে ধাপে সেটি নিজের জীবনে প্রয়োগ করে, তবে সেও যে কোনো মানুষকে গভীরভাবে প্রভাবিত করতে পারবে। তার মানে এটি মূলত সামাজিক সম্পর্ক নির্মাণের বিষয়টিকে শিল্পের পর্যায় থেকে বিজ্ঞানের পর্যায়ে নিয়ে আসার একটি যুগান্তকারী প্রচেষ্টা। ঠিক তাই। এটি মানুষকে তাদের সামাজিক জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেওয়ার একটি শক্ত হাতিয়ার দিচ্ছে। কিন্তু এই কাঠামোগত ব্লুপ্রিন্ট বা নকশার ধারণাটি কিভাবে নির্দিষ্ট ভৌগোলিক ও ভাষিক সীমানা পেরিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেটাই এখন দেখার বিষয়। মানে আপনি আমাদের সোর্সের ওই নির্দিষ্ট তথ্যটার কথা বলছেন? হ্যাঁ, আমাদের হাতে থাকা তথ্যসূত্রের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌতূহলোদ্দীপক দিক হল এটি একটি বুক সামারি ইন বেঙ্গলি বা বাংলা ভাষায় বইটির সারসংক্ষেপ। এই নির্দিষ্ট অংশটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগছে। একটি পশ্চিমা বইয়ের বাংলা সারসংক্ষেপ হওয়ার বিষয়টি কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? কারণ এখানে দুটো লেয়ার বা স্তর আছে। প্রথমত, এটি একটি সারসংক্ষেপ বা সামারি। মানে ধরুন, কেউ এমন একটা শহরে গেল যেখানে সে আগে কখনো যায়নি। শহরটা অনেক বড়, অলিগলি, রাস্তাঘাট সব অচেনা। আচ্ছা, তারপর? এখন পুরো শহরটা পায়ে হেঁটে ঘুরে দেখতে তো তার মাসের পর মাস লেগে যাবে। কিন্তু তার হাতে যদি একটা হাই রেজলিউশন ম্যাপ বা খুব ভালো মানের একটা মানচিত্র থাকে, তবে সে খুব সহজেই মূল রাস্তাগুলো চিনে নিতে পারবে। কোথায় কোন গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আছে সেটা এক নিমিষেই বুঝে যাবে। ঠিক, এই বুক সামারি বা সারসংক্ষেপ তো ঠিক সেই মানচিত্রের মতোই কাজ করে, তাই না? মূল বইয়ের বিশালত্ব থেকে কেবল প্রয়োজনীয় জিনিসগুলো ছেঁকে বের করে আনা। চমৎকার একটি রূপক ব্যবহার করেছেন। একটি মূল বইয়ে হয়তো শত শত পৃষ্ঠার উদাহরণ, পটভূমি, সমসাময়িক সমাজের গল্প এবং লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, অনেক সময় সেগুলো পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলতে হয়। ঠিক, একজন আধুনিক পাঠকের পক্ষে সবসময় সেই পুরো শহরটা ঘুরে দেখার, অর্থাৎ পুরো বইটি পড়ার সময় বা সুযোগ থাকে না। একটি আদর্শ সারসংক্ষেপ মূলত সেই অতিরঞ্জিত বা অতিরিক্ত বিষয়গুলো ছেঁটে খেলে। এটি কেবল মূল নির্যাস বা সত্যগুলোকে বের করে আনে। মানে ওই যে ব্লুপ্রিন্টের কথা বলছিলাম। হ্যাঁ, আপনি যখন একটি ব্লুপ্রিন্ট বা নকশা দেখেন, তখন সেখানে কিন্তু ভবনের ভেতরের আসবাবপত্র বা রঙের কথা লেখা থাকে না। সেখানে কেবল মূল কাঠামো বা পিলারের কথা থাকে। সারসংক্ষেপ হলো ঠিক সেই মূল কাঠামোর প্রতিচ্ছবি। ঠিক বলেছেন। কিন্তু আমার দ্বিতীয় এবং সবচেয়ে বড় খটকাটা হলো সংস্কৃতির পার্থক্য নিয়ে। সংস্কৃতির পার্থক্য? হ্যাঁ, মূল বইটি লেখা হয়েছিল আমেরিকার প্রেক্ষাপটে, আজ থেকে অনেক দশক আগে। সেখানকার সংস্কৃতি, কর্পোরেট কালচার,
মানুষের মেলামেশার ধরন আর আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। তা তো বটেই। আমেরিকার একজন মানুষ যেভাবে প্রশংসা গ্রহণ করে, আমাদের সমাজে হয়তো সেভাবে করলে মানুষ ভাববে তাকে তেল মারা হচ্ছে বা চাটুকারিতা করা হচ্ছে। হাহা, হ্যাঁ, আমাদের সমাজে এটা খুব সাধারণ একটা চিন্তা। তাহলে পশ্চিমা সমাজের প্রেক্ষাপটে তৈরি হওয়া প্রভাব বিস্তারের এই কৌশলগুলো যখন বাংলা ভাষার সারসংক্ষেপে রূপান্তরিত হয়, তখন কি এর মূল নির্যাস একই থাকে, নাকি অনুবাদ আর সংস্কৃতির পরিবর্তনে এর মূল আবেদনটা হারিয়ে যায়? এটি অত্যন্ত গভীর একটি প্রশ্ন। অনুবাদ বা সংস্কৃতির আদান-প্রদান কি ধারণার মূল কাঠামোকে বদলে দেয়? এর উত্তর লুকিয়ে আছে মানব চরিত্রের গভীর মনস্তত্ত্বে। মানে আপনি বলতে চাইছেন মনস্তত্ত্ব বদলায় না? ঠিক। বাংলায় সারসংক্ষেপ হওয়ার এই বিষয়টি আসলে একটি বিরাট সত্যকে প্রমাণ করে, আর তা হল কার্নেগির মনস্তাত্ত্বিক কৌশলগুলো কোনো নির্দিষ্ট সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। যখন একটি সারসংক্ষেপ তৈরি হয়, তখন কেবল ভাষাই বদলায় না, অনেক সময়ে মূল বইয়ের আমেরিকান প্রেক্ষাপটের গল্পগুলো বাদ পড়ে যায়। বাংলার পাঠকদের জন্য সেটা প্রাসঙ্গিক করে তোলা হয়। হ্যাঁ, কিন্তু যেটা থেকে যায় সেটা হলো মানুষের মনস্তত্ত্বের মূল নিয়মকানুন। অর্থাৎ আপনি বলতে চাইছেন মানুষের মৌলিক আবেগগুলো সব জায়গাতেই এক? একেবারে। ধরুন, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের একজন বিশাল কর্পোরেট ব্যাংকার আর ঢাকার মতিঝিলের একজন সাধারণ ব্যবসায়ী, পেশা, জীবনযাত্রা বা সংস্কৃতিতে তারা যতই ভিন্ন হন না কেন, মানুষ হিসাবে তাদের মানসিক চাহিদাগুলো একদম এক। দুজনেই চান তাদের কাজের স্বীকৃতি মিলুক। হ্যাঁ, দুজনেই চান যখন তারা কথা বলবেন তখন অপর পাশের মানুষটি মনোযোগ দিয়ে শুনুক। কেউ যদি তাদের ভুল ধরে, তবে দুজনেই মনে মনে অপমানিত বোধ করেন। এটা তো মানুষের স্বভাব। প্রশংসিত হওয়ার আকাঙ্ক্ষা, এগুলোর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই, এগুলো একেবারেই বিশ্বজনীন। বিষয়টা অনেকটা মানবদেহের অ্যানাটমির মতো, তাই না? ঠিক তাই। মানে বাইরের চামড়ার রং বা শারীরিক গঠন আলাদা হতে পারে, কিন্তু ভেতরের কঙ্কাল বা হৃৎপিণ্ডের কাঠামো সবার জন্য একই। একদম সঠিক তুলনা। কার্নেগি মূলত মানব মনস্তত্ত্বের এই অ্যানাটমি বা ভেতরের কঙ্কালটাকেই আবিষ্কার করেছিলেন। যখন তার কাজের একটি সারসংক্ষেপ বাংলায় তৈরি হয়, তখন এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভাষার আবরণটা হয়তো বদলে যাচ্ছে, কিন্তু ভেতরের কাঠামোটা সেই একই থাকছে। একজন বাঙালি পাঠক যখন তার মাতৃভাষায় এই সারসংক্ষেপটি পড়েন, তখন তাকে আমেরিকার ১৯৩০ সালের প্রেক্ষাপট বুঝতে হয় না? না, একদমই না। তিনি সরাসরি সেই মনস্তাত্ত্বিক নিয়মগুলোর সাথে পরিচিত হন, যা তার নিজের পরিবারে, অফিসে বা বন্ধুমহলেও সমানভাবে কার্যকর। এটা আসলে ভীষণ শক্তিশালী একটা বার্তা। আমরা বাহ্যিকভাবে যতই আলাদা হই না কেন, মানসিকভাবে আমরা সবাই একই সুতোয় গাঁথা। আজকের এই আলোচনায় আমরা কিন্তু সত্যি অনেকগুলো স্তর উন্মোচন করলাম। হ্যাঁ, বিশেষ করে যখন আমাদের হাতে সোর্স হিসেবে ছিল শুধু এতটুকু তথ্য যে এটা একটা বইয়ের টাইটেল আর বাংলা সামারি। ঠিক, আমাদের হাতে ছিল মাত্র একটি বইয়ের শিরোনাম আর তার বাংলার সারসংক্ষেপের তথ্য। কিন্তু এর ভেতর থেকেই আমরা মানুষের সম্পর্ক নির্মাণের পুরো দর্শনটা নিয়ে কথা বললাম। আমরা দেখলাম ডেল কার্নেগির যুগান্তকারী শিরোনামটি কিভাবে বন্ধুত্ব জয় করা আর প্রভাবিত করাকে একে অপরের পরিপূরক হিসেবে উপস্থাপন করেছে। হ্যাঁ, আর আমরা বিশ্লেষণ করলাম কিভাবে একটি কাঠামোগত ব্লুপ্রিন্ট মানুষের সম্পর্ক গড়ার ক্ষমতাকে জন্মগত জাদু বা ক্যারিজমা থেকে একটি শিক্ষণীয় বিজ্ঞানভিত্তিক দক্ষতায় পরিণত করেছে। আর সবশেষে আমরা দেখলাম একটি বুক সামারি ইন বেঙ্গালি বা বাংলা সারসংক্ষেপ কিভাবে অতিরঞ্জিত গল্পগুলো বাদ দিয়ে কেবল মূল সত্যটাকে তুলে ধরে এবং প্রমাণ করে যে মানুষের আবেগ আর মনস্তত্ত্বের কোনো নির্দেশ দেশ বা সীমানা নেই, এটি পুরো মানব জাতির জন্যই প্রযোজ্য। ঠিক। সম্পর্ক নির্মাণের এই ব্লুপ্রিন্ট আসলে ভাষার সীমানা পেরিয়ে মানুষের মনের গভীরে পৌঁছানোর একটা রাস্তা তৈরি করে দেয়। তো এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা যদি আবার আমাদের সেই শুরুর রূপকটিতে ফিরে যাই, সেই যে ভবনের নিখুঁত নকশা বা ব্লুপ্রিন্টের কথা বলেছিলাম। হ্যাঁ, মনে আছে। একটা ভবনের নকশায় যদি কোনো আবেগ না থাকে, তাতে ভবনে কিছু যায় আসে না। ইট পাথরের তো আর প্রাণ নেই। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা দেখলাম মানুষের আচরণের একটি সুনির্দিষ্ট নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব, এবং সেটা যে কোনো ভাষার মানুষের জন্যই কাজ করে। কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন থেকেই যায়। বিষয়টা বেশ ভাবনার। প্রশ্নটা কি? যদি কেউ এই নকশাগুলো পুরোপুরি আয়ত্ত করে ফেলে,
মানে ধরুন, যদি সে জানে ঠিক কোন কথাগুলো বললে আপনি খুশি হবেন, কিভাবে আপনার ইগোকে সন্তুষ্ট করলে আপনি তার কথা শুনবেন, আচ্ছা। এবং সে খুব সচেতনভাবে একটা ছক কষে আপনার মন জয় করে, তবে ঠিক কোন বিন্দুতে গিয়ে এই প্রভাব খাটানোর কৌশল বা ইনফ্লুয়েন্স একটি সামাজিক কারসাজি বা মনিপুলেশনের রূপ নেয়। এটা তো একটা বড় নৈতিক প্রশ্ন। তাই না? যদি কোনো ব্যক্তি কেবল নিজের স্বার্থোদ্ধারের জন্য কোনো রকম আন্তরিকতা ছাড়াই আপনার মনস্তাত্ত্বিক বোতামগুলো চাপে, তবে কি সেই সম্পর্কটা সত্যি থাকে? একটি নির্দিষ্ট ছকে মানুষের মন জয় করার চেষ্টা কি শেষ পর্যন্ত মানুষের পারস্পরিক সম্পর্কে সেই আসল, খাঁটি স্বতঃস্ফূর্ততাকেই চিরতরে নষ্ট করে দেয় না? এটি এমন একটি দার্শনিক সংকট যার উত্তর কার্নেগির কোনো ব্লুপ্রিন্টে সরাসরি লেখা নেই। এটি প্রতিটি মানুষকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হয়। ঠিক তাই। প্রভাব বিস্তার করা আর ম্যানিপুলেট করার মাঝখানের এই অদৃশ্য সীমারেখাটা কোথায়, সেটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। আর এই চিন্তার খোরাকটি নিয়েই আজ আমরা আমাদের এই আলোচনার সমাপ্তি টানছি। মানব মনস্তত্ত্বের এই ব্লুপ্রিন্ট কি আমাদের সম্পর্কগুলোকে আরও সুন্দর ও সুদৃঢ় করে তোলে, নাকি এটি শুধুই একটি নিখুঁত কিন্তু আবেগহীন সামাজিক কারসাজির কাঠামো? এটা আমাদের সবার জন্য একটা বড় চিন্তার বিষয়।